আশ্রমের পরিবেশটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, অপূর্ব সুন্দর লাগছে। আর আশ্রমের ভেতরে ঢুকে মনে হচ্ছে আমি একটা যেন স্বর্গে পৌঁছে গেছি। এই গিরিধারী লাল হচ্ছে সাদা পাথর থেকে উনি নিজে নিজেই কালো হয়ে যান। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ চলে এসেছি এক অপূর্ব সুন্দর, শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশ ঘেরা সুন্দর এক আশ্রমে। তো বন্ধুরা, এই আশ্রমের খোঁজ কিন্তু আমাকে দিয়েছেন আমারই এই চ্যানেলের একজন সদস্য অমিত আচার্য মহাশয়। অমিত আচার্য মহাশয় আমাকে এর আগেও একটা আশ্রমের সন্ধান দিয়েছিলেন, সেটা হচ্ছে শিমুরালির নিত্যানন্দ মঠ। তা শিমুরালি নিত্যানন্দ মঠের ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর যদিও না দেখে থাকেন আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো অমিত আচার্য মহাশয়ের কথাতেই আমি আজকে আবার এই আশ্রমে চলে এসেছি। অমিত আচার্য মহাশয়, আপনি যদি ভিডিওটা দেখেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আশ্রমের খোঁজ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন, এই আশ্রমে কিভাবে আপনারা ভোগ প্রসাদ পাবেন, এই আশ্রমে কি কি অনুষ্ঠান হয়, এই আশ্রম কখন কখন খোলা থাকে, এই সকল কিছু খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছেন সে সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, চলে এসেছি রানাঘাট জাংশন স্টেশনে। তবে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এসে নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে আপনারা যদি টোটো ধরেন তাহলে ওখান থেকে টোটোর ভাড়াটা একটু বেশি পড়বে। সেই কারণে আমি দেখুন এই দিকটা দিয়ে যাব, এই দিকটা দিয়ে বেরিয়ে এখান থেকে সোজা রাস্তা আছে, লেভেল ক্রসিং পার করে আমি ওই পারে যাব। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন 6 নম্বর প্ল্যাটফর্ম, এই 6 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়েই এই যে বাঁ দিকে দেখুন একটা রাস্তা নেমে গেছে, একটা ঢালাই রাস্তা। এই রাস্তা সোজা গিয়ে উঠেছে একদম ওই লেভেল ক্রসিংয়ের সামনে, যে রাস্তাটা যাচ্ছে রানাঘাট পান্থপাড়ার দিকে। এই যে দেখছেন 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এই যে রেল লাইন, এই রেল লাইনের পাশ দিয়েই এই রাস্তা। দেখুন বন্ধুরা, আমি প্ল্যাটফর্ম থেকে 2-3 মিনিট পথ হেঁটে চলে আসলাম এই লেভেল ক্রসিংয়ের সামনে। এই যে দেখছেন মেন রোড। আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোয় করে আসতেন তবে এই যে দেখছেন এই দিক থেকে আসতেন, আপনাদের ভাড়া পড়তো জন প্রতি 30 টাকা করে। আর আমি দেখুন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিক থেকে হেঁটে চলে আসলাম একটুখানি এই যে লেভেল ক্রসিং পার করে বাঁদিকে এই যে রাস্তাটা যাচ্ছে, এখান থেকে সোজা সামনে গিয়েই আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এইখান থেকে এই যে দেখছেন এই মোড়টা, এইখান থেকে আপনাদের টোটোয় উঠে বলতে হবে পান্থপাড়া বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম যাব। আপনাদের এখান থেকে ভাড়া লাগবে মাত্র 15 টাকা করে। এই যে দেখছেন সামনেই টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে আশ্রম যেতে সময় লাগবে 5 মিনিট। বন্ধুরা, চলে এসেছি আশ্রমের একদম সামনে। আশ্রমের এই হচ্ছে মূল প্রবেশদ্বার। তা আমি এখানে এখন দাঁড়িয়ে আছি। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। সামনে একটা বিশাল তোরণ দেখতে পাচ্ছেন, আর তোরণে দেখুন এখানে একটি বোর্ড লেখা রয়েছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম। আশ্রমের প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী বেদানন্দ সরস্বতী, পান্থপাড়া রানাঘাট। সামনে দেখুন আশ্রমের মহারাজ এবং ব্রহ্মচারীদের ছবি রয়েছেন শ্রীমৎ পরমানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী, প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী শ্রী যোগমায়া মাতা ঠাকুরনী, শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ, আশ্রম মাতা শ্রী শ্রী আরতি দেবী।
এই হচ্ছে আশ্রমের বড় মূল প্রবেশদ্বার, তবে এইটা সবসময় খোলা থাকে না। পাশে একটা ছোট্ট গেট রয়েছে, এটাই খোলা থাকে আশ্রমে প্রবেশ করার জন্য নিত্যদিন। আর এই গেটটা যখন কোনো আশ্রমে অনুষ্ঠান থাকে তখন খোলা হয়। আর আশ্রমের সামনের যে পাঁচিল রয়েছে, পাঁচিলে দেখুন স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজের বিভিন্ন বাণী লেখা রয়েছে। এই আশ্রম প্রতিদিন সকাল 5টার থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার খোলা হয় বিকেল 4টায়, খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। তো চলুন বন্ধুরা, আধ্যাত্মিক পরিবেশে শান্ত নিরিবিলি এই আশ্রমে এবারে আমরা প্রবেশ করি। আশ্রমে দেখুন একটি অপার শান্তি বিরাজ করছে। আশ্রমে ঢুকে মনটা একদম শান্ত হয়ে গেল। এতটাই নিস্তব্ধ, নিরিবিলি, অসাধারণ সুন্দর এই আশ্রমের পরিবেশ। আর চারিদিকে সবুজে সবুজে ঘেরা, প্রচুর গাছপালা রয়েছে দেখুন। আর এই যে সামনে দেখছেন, এটি হচ্ছে আশ্রমের মূল মন্দির। আর আশ্রমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন বন্ধুরা, এই আশ্রমটা আমি এবারে পুরোটা ঘুরে দেখি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আশ্রমে প্রবেশ করেই সামনেই যে ঘরটি দেখছেন, এইটি ছিল পূর্বে আশ্রমের মূল মন্দির। বর্তমানে এইটি হচ্ছে স্বামী বেদানন্দ বিদ্যাভবন। আশ্রমের মেইন গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখুন, এখানে একটি টিউবওয়েল রয়েছে। এখানে হাত পা ধুয়ে তবেই কিন্তু আশ্রমে প্রবেশ করতে হবে। আর ডান দিকে যে বিল্ডিংটি দেখছেন, এইটি হচ্ছে আশ্রমের কার্যালয় এবং এই আশ্রমের সেবায়িত ও মহারাজেদের থাকার জায়গা। সামনেই যে দেখছেন দুটো সিঁড়ি ওপরে উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়েই ওপরে হচ্ছে এই আশ্রমের মূল মন্দির এবং নিচেই হচ্ছে সমাধি মন্দির ও গোসাইজির মন্দির। আর পাশেই দেখুন আশ্রমের বিশাল বড় বাগান। এই বাগানে রয়েছে বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন পাতাবাহার গাছ, আর সামনেই দেখছেন বিশাল বড় তুলসী বাগান। মূল মন্দিরের পাশেই রয়েছে এই অন্নপূর্ণা ভবন। এইখানে বসেই ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। এইটি হচ্ছে এই আশ্রমের প্রসাদ কক্ষ, ভোগ রন্ধন কক্ষ এবং ভাড়ার ঘর। মূল মন্দিরের পাশ দিয়েই এখান থেকে দেখুন আরও একটি রাস্তা চলে গেছে। এই দিকে হচ্ছে এই আশ্রমের বাগান এবং এদিকেই রয়েছে এই আশ্রমের ভক্ত নিবাস। দেখছেন আশ্রমের চারিদিকটা বিভিন্ন গাছপালায় একদম ভরা, সবুজে সবুজে ঘেরা একদম সারা আশ্রম। প্রচুর গাছপালা রয়েছে। আর এখান থেকে আশ্রমের এই মন্দিরটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এইখানেও দেখুন একটি টিউবওয়েল রয়েছে। আর এই জায়গাটায় দেখুন বেসিন করা রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এই যে অনেকগুলো কল রয়েছে, বেসিন করা রয়েছে দেখুন। আর এই যে দেখছেন এই একটি বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে ভক্ত নিবাস। এদিকেও দেখুন একটা আছে, এই একটি বিল্ডিং রয়েছে এখানেও। এই যে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম, এখানে বোর্ড লেখা রয়েছে। হিমাংশু ভবন, এই বিল্ডিংটা হচ্ছে ভক্ত নিবাস। কোনো ভক্তরা যদি এখানে এসে থাকতে চান, এই বিল্ডিংগুলোতে থাকতে দেয়া হয়। আশ্রমের পরিবেশটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, অপূর্ব সুন্দর লাগছে। আর আশ্রমের ভেতরে ঢুকে মনে হচ্ছে আমি একটা যেন স্বর্গে পৌঁছে গেছি। আর আশ্রমের যারা রয়েছেন, এই আশ্রমের যে মহারাজেরা বা আশ্রমের সেবায়িতরা রয়েছেন, ওনাদের ব্যবহার অপূর্ব সুন্দর। চলুন বন্ধুরা, এইবারে আমরা আশ্রমের মন্দিরে প্রবেশ করি।
ওপরে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই আশ্রমের মূল মন্দির, আর নিচে হচ্ছে সমাধি মন্দির। তো চলুন আগে আমরা সমাধি মন্দিরটা দর্শন করে নিই। এই যে দেখছেন উপরে লেখা আছে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম সমাধি মন্দির ও গোসাইজির মন্দির। এই মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু হাত পা ধুয়ে তবে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশ করে বাঁ দিকে হচ্ছে সমাধি কক্ষ, আর সামনে চারিদিকে এরকম ঘোরানো একটি বারান্দা রয়েছে, আর প্রচুর ফলক লাগানো রয়েছে এখানে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করে এমন মনে হচ্ছে যে একটা খুব মানসিক একটা গভীর শান্তি লাগছে, আর চারিদিকটা একটা খুব সুন্দর সুবাস বেরোচ্ছে। এই হচ্ছে দেখুন সমাধি মন্দির। তো চলুন আমরা সমাধি মন্দিরের ভেতরে ঢুকে দর্শন করি একটু। এই যে সামনেই দেখছেন আপনারা শ্বেতপাথর দিয়ে বাঁধানো শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজের সমাধি। ওনার আবির্ভাব হচ্ছে 21শে আষাঢ় 1324 সন বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন, আর তিরোভাব হচ্ছে 31শে বৈশাখ 1392 সন মঙ্গলবার কৃষ্ণা দশমীর দিন। সমাধির পেছন দিকে দেখুন একটি কাঁচের বাক্সের মধ্যে আশ্রম মাতা মায়াদেবীর ভস্মাধার রাখা রয়েছে। ওনাকে নবদ্বীপ ধামে দাহ করা হয়, সেইখান থেকে চিতাভস্ম এনে এইখানে রাখা রয়েছে। আর তার পেছন দিকে দেখুন এখানে দুটি ছবি রয়েছে, স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজের এবং আশ্রম মাতা মায়াদেবীর। তো বন্ধুরা, নিচে সমাধি মন্দির দর্শন করে এবারে আমি যাচ্ছি ওপরে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই এই দোতলায় রয়েছে এই আশ্রমের মূল মন্দির। এখানে দেখুন সিঁড়ির দুই দিকে দুটো সিঁড়ি, মাঝখানেই রয়েছে এই তুলসী মঞ্চটি। এই হচ্ছে দোতলার মন্দির। আর উঠেই দেখুন বাঁ দিকে এখানে রয়েছে নন্দী মহারাজের একটি প্রস্তর মূর্তি। এই যে তুলসী মঞ্চটি রয়েছে, তুলসী মঞ্চের একদম সামনেই রয়েছে নন্দী মহারাজের এই মূর্তিটি। বাঁ দিকে হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ, আর গর্ভগৃহের সোজাসুজি সামনেই দেখুন রয়েছে এখানে এই আশ্রমের যজ্ঞ মঞ্চ। তো এই যজ্ঞ মঞ্চটা আমরা পরে দেখছি, তার আগে চলুন আমরা গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করে নিই। তো বন্ধুরা দেখছেন এই হচ্ছে এই আশ্রমের মূল মন্দির এবং মন্দিরের গর্ভগৃহ। আর আপনারা এই যে মাকে দেখছেন, ইনি এই মন্দিরে প্রতিদিন সেবা পুজো করেন। তো ওনার কাছ থেকেই আমরা জেনে নেব এই গর্ভগৃহে বিরাজমান গুরুদেব এবং দেবতাদের পরিচয়, কারণ আমি তো ঠিক জানি না, সেই কারণে ওনার কাছ থেকেই আমরা জেনে নেব। প্রথমটা হচ্ছেন বিজয়কৃষ্ণ গোস্বামী। ওপরে? হ্যাঁ, ওপরে। আচ্ছা, প্রথম বিজয়কৃষ্ণ গোস্বামী, তার স্ত্রী যোগমায়া দেবী। আচ্ছা। আর তার শিষ্য, গোসাইটির শিষ্য, বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য, ওনার হচ্ছে কুলদানন্দ ব্রহ্মচারী। কুলদানন্দ ব্রহ্মচারী। আর ওনারই শিষ্য শ্রীমৎ এই গঙ্গানন্দ ব্রহ্মচারী, স্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, গঙ্গানন্দ ব্রহ্মচারী। আর তারপরে নিচে যে মূর্তি আছে গিরিধারীলাল, হ্যাঁ, আর পাশে আছে গোপাল। আচ্ছা, আর আছে নারায়ণ শিলা। হ্যাঁ, নারায়ণ শিলা। আর এতে এই যে চরণ পাদুকা রয়েছে, যে এটা হচ্ছে গঙ্গানন্দ ব্রহ্মচারী। ওনার তো সিমলা স্ট্রিটে আশ্রম ছিল। আচ্ছা, এখানে আমার গুরুদেব বললেন ওনার খড়ম রয়েছে বাক্সটা। আচ্ছা আচ্ছা। আর শিব মহাদেব। এই গিরিধারীলাল হচ্ছে সাদা পাথর থেকে উনি নিজে নিজেই কালো হয়ে যান, আবার কি পরে সাদা হন? না, এই একই আছে। আচ্ছা, প্রথমে সাদা ছিলেন। আচ্ছা, আমার গুরুদেব নাম দিলেন, গিরিধারী প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, তারপরে আপনা থেকে সাদা হয়ে যায়, এই কালো হয়ে যায়। তো ওনার রূপটা উনি নিয়ে নিলেন। আচ্ছা, উনি তো কালো, তাই জন্য কালো হয়ে যায়। বাহ। এই যা মনসা করে। আর এইখান থেকেই ওই নিচে সমাধি মন্দিরে যাওয়ার রাস্তা। এই ভোগ টোগ নিয়ে যাই। আচ্ছা আচ্ছা।
এই শুধু অন্য কেউ যায় না। গর্ভগৃহের সামনের যে বারান্দা, বারান্দার ওপরের দিকের দেওয়ালে দেখুন বিভিন্ন দেবদেবতার ছবি টাঙানো রয়েছে। এখানে রয়েছে রাধা গোবিন্দের ছবি, এখানে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম দেবের ছবি, পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ এবং চৈতন্য দেব, এখানে রয়েছে স্বামী বিজয় কৃষ্ণ গোস্বামীর একটা বড় ছবি, এখানে চৈতন্য মহাপ্রভুর একটা ছবি রয়েছে। আচ্ছা, ইনিতে হচ্ছেন কাঠিয়া বাবা। হ্যাঁ, রামদাস কাঠিয়া। রামদাস কাঠিয়া বাবা। আর তারপরে ইনি আছেন এই যে বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামী। আর তারপরে যোগমায়া দেবী। যোগমায়া দেবী। তারপর কুলদানন্দ ব্রহ্মচারী। কুলদানন্দ ব্রহ্মচারী। আর তারপর গঙ্গানন্দ ব্রহ্মচারী। ইনি হচ্ছেন গঙ্গানন্দ ব্রহ্মচারী। আর তারপরে স্বামী বেদানন্দ সরস্বতী। স্বামী বেদানন্দ সরস্বতী। আর ইনি হচ্ছেন আরতি দেবী। আরতি দেবী। ইনি কার স্ত্রী বললি? এই যে বেদানন্দ সরস্বতী। বেদানন্দ সরস্বতী স্ত্রী, আশ্রম মাতা। আচ্ছা, তারপর দেখুন এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটি যুগল ছবি, অপূর্ব সুন্দর লাগছে ছবিটা। তারপরে এই পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের একটি ছবি, তারপর রয়েছে যীশু খ্রিস্টের একটি ছবি, আর তারপর রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি ছবি। ভারতের ইতিহাসে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম আচার্য। শিক্ষার প্রসার ও কুসংস্কার মুক্ত সমাজ গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য। 1841 খ্রিস্টাব্দের 2রা আগস্ট নদিয়া জেলার শিকারপুরের নিকট দহকুল গ্রামে বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন। তিনি অদ্বৈত আচার্যের বংশধর ছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। তিনি কলকাতায় সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। তারপর কিছুদিন তিনি কলকাতা মেডিকেল কলেজে অধ্যয়ন করেছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী দেবেন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে ব্রাহ্ম সমাজে যোগদান করেন। ব্রাহ্মধর্ম প্রচারের কাজে তিনি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের সঙ্গেও তিনি কাজ করেন। 1863 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজের আচার্য হন। তার উদ্যোগে শান্তিপুর, ময়মনসিংহ, গয়া প্রভৃতি অঞ্চলে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়। বিজয়কৃষ্ণ গোস্বামী গয়াতে সাধুদের সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন। ফলে তার সঙ্গে ব্রাহ্ম সমাজের মতবিরোধ হয় এবং তিনি 1888 খ্রিস্টাব্দে ব্রাহ্ম ধর্ম ত্যাগ করে বৈষ্ণব সাধনায় মগ্ন হন। তিনি যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন তা নব্য বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তিনি ছিলেন নব্য বৈষ্ণব আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। বিজয়কৃষ্ণ গোস্বামীর উল্লেখযোগ্য শিষ্যরা কুলদানন্দ ব্রহ্মচারী, কিরণচাঁদ দরবেশ, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ। 1306 বঙ্গাব্দে 22শে জ্যৈষ্ঠ 1899 খ্রিস্টাব্দে বিজয়কৃষ্ণ গোস্বামী পুরীধামে পরলোক গমন করেন। মূল গর্ভগৃহের সামনেই দেখুন রয়েছে এই যজ্ঞ মঞ্চ, অনেকটা নাট মন্দিরের মতন দেখতে। মূল গর্ভগৃহের সামনেই এই যজ্ঞ মঞ্চে দেখুন এখানে রয়েছে মা দুর্গার একটি বিশাল বড় ছবি, আর এই হচ্ছে যজ্ঞকুণ্ড, বিশাল বড় যজ্ঞকুণ্ডটা দেখুন। আর যজ্ঞকুণ্ডের চারিদিক দিয়ে খুব সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে, আর ওপরে দেখুন একটি নেট লাগানো রয়েছে, কারণ যজ্ঞকুণ্ডটা অনেকটা ডিপ, কিন্তু সেই কারণে যাতে কিছু পড়ে না যায় সেই কারণে ওপরে একটা নেট দেওয়া রয়েছে, লোহার একটা নেট। সামনেই হচ্ছে দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর মহা অষ্টমীর দিন কিন্তু এখানে মহা হোমযজ্ঞ হবে। এইখানেও দেখুন একটা খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে। দেখুন বন্ধুরা, আশ্রমের চারিদিকটা ঘুরে মন্দির দর্শন করে আমি এবারে চলে এসেছি অন্নপূর্ণা ভবনে। কারণ হচ্ছে এখানে এখন সকালের যে ভোগ, সেই ভোগ প্রসাদ এখন বিতরণ করা হচ্ছে। সেই ভোগে দেখুন রয়েছে এখানে রুটি, আলু, কুমড়ো, ডাঁটা এবং ছোলা দিয়ে একটি তরকারি, আলু ভাজা এবং সঙ্গে একটি মিষ্টি। এটা হচ্ছে সকালের প্রসাদ, আর দুপুরে থাকে অন্ন প্রসাদ। তো বন্ধুরা, আমি আপনাদের সকালের প্রসাদ বিতরণটাই দর্শন করালাম, দুপুরেরটা দর্শন করাতে পারছি না, কারণ হচ্ছে আমি দুপুর পর্যন্ত যেহেতু থাকবো না সেই কারণে। আচ্ছা, আপনি এই আশ্রমের প্রধান মানে? না, আমার গুরুদেব আছেন। আচ্ছা
আচ্ছা, আপনি তবে আশ্রমের সেবায়িত? সেবায়। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। যজ্ঞেশ্বরানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, এই আশ্রমের প্রতিষ্ঠা সম্বন্ধে এর ইতিহাস যদি একটু কিছু বলেন। বাংলা 1375 সালেই আশ্রম তৈরি হয়। আচ্ছা। শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী মহারাজ এই আশ্রম স্থাপন করেছিলেন। আচ্ছা। তার সমাধি নিচে এবং সমাধি আছেন। হুম। এটা আমাদের ছিল না আগে, সামনে ওই গেট এবং গেটের পাশের জায়গাটা, পাশের এক ঠাকুরেরই গুরু ভাই, বেদানন্দজির গুরু ভাই আচ্ছা। অবিনাশ দাস, তিনি দান করেছিলেন 10 কাঠা জমি। আচ্ছা। 10 কাঠার কিছু কম জায়গা দান করেছেন, সেখানেই আশ্রম স্থাপিত হয়। তার পরবর্তীকালে এইসব জায়গাগুলো কেনা হয়। আচ্ছা। আর এই জায়গাটায় যেখানে বর্তমান এখন মন্দির হচ্ছে, এটা গোলাপ বাগান ছিল। আচ্ছা। ঠাকুরের ইচ্ছা ছিল আর কি, ঠাকুর দেহ রাখার পর ঠাকুরের সমাধি ওই গোলাপ বাগানেই দেওয়া হয়। সেই ঠাকুরের ইচ্ছা অনুযায়ী এই গোলাপ বাগানেই ঠাকুরের সমাধি দেওয়া হয় এবং তারপরে মন্দির তৈরি হয়। এবং ঠাকুরের ইচ্ছা ছিল আর কি যে গুরু গোসাইয়ের সঙ্গে ওনার সেবা হবে না, গুরু গোসাইয়ের নিচে উনি থাকবেন। তাই ওপরে আমাদের গোস্বামী প্রভু প্রদানন্দজি এবং গঙ্গানন্দজির চিত্রপট, নিচে ঠাকুর এবং মায়ের সমাধি। মায়ের ঠাকুরের সমাধি আর মায়ের তো দাহ করা হয়েছিল নবদ্বীপে মায়ের দেহ, এবং সেই ভস্ত্রাধার ওই সমাধির পাশেই রাখা আছে। আচ্ছা। আশ্রম মায়ের শতবার্ষিকী উৎসব হলো এবার 2024 সালে। মায়ের জন্ম শতবার্ষিকী, ঠাকুরের শতবার্ষিকী উৎসব হচ্ছে 2017 সালে। আচ্ছা। 100 বছর উৎসব। আশ্রমটা তাও কত বছর হলো? 75 সাল থেকে এবার 56 বছর। আচ্ছা। আচ্ছা, আশ্রমে কি কি উৎসব হয়? উৎসব পয়লা বৈশাখ, শ্রীমৎ শ্রী বেদানন্দজির তিরোভাব তিথি উৎসব জ্যৈষ্ঠ মাসে হয়। আচ্ছা। আবির্ভাব তিথি উৎসব গুরু পূর্ণিমায় হয় ঠাকুরের। দুর্গা পুজোর অষ্টমীর দিনে মহাহোম হয়। এই মহাহোমে এবার 49তম বর্ষ। আচ্ছা। 1976 সাল থেকে যে মহাহোম শুরু হয়েছিল, এখন এটা এবছর 49তম বর্ষ। আগে যখন এই এখানে তৈরি হয়নি তখন নিচে মাটিতে গর্ত করে হোম হতো। এখন পরবর্তীকালে নাট মন্দির হয়ে যায়, আমাদের চিরস্থায়ী হোমকুণ্ড তৈরি হয়েছে। ওই হোমকুণ্ডেই অষ্টমীর দিনে শ্রী শ্রী চণ্ডীর 578 মন্ত্রের 700 শ্লোকে যে চণ্ডী হোম 700 আহুতি হবে। আচ্ছা। 10 জন 12 জন, কোনো 14 জন এরকম ব্রাহ্মণ ব্রহ্মচারীরা বসে ওই হোমকুণ্ডের চারদিকে বসে হোম করে। সকাল ওই 8:30 নাগাদ শুরু হয়, 12টা পর্যন্ত। আচ্ছা। 12টা পর্যন্ত 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে। তারপরে জনসাধারণের জন্য অঞ্জলির ব্যবস্থা করা হয়। আচ্ছা। তারপর প্রসাদ। আচ্ছা। আর আশ্রমে কি কোনো সেবামূলক কাজ করা হয়? সেবামূলক কাজ বলতে দান করা হয়। দান বলতে বস্ত্র বিতরণ করা হয়। আচ্ছা। আমাদের গলিগ্রামে একটা উৎসব হয়, বর্ধমান জেলার গলিগ্রামে, সেখানেও আমাদের বস্ত্র বিতরণ করা হয়। আচ্ছা। বাঁকুড়ার বলরামপুরে আমাদের শাখা আশ্রম আছে, বিজয়কৃষ্ণ কুলদানন্দ আশ্রম, ওখানেও বস্ত্র বিতরণ করা হয়। আচ্ছা। এভাবে। আচ্ছা, আশ্রমে তো কম্বল বিতরণ করা হয়। আশ্রমে তো নিত্য অন্নভোগ হয়। নিত্য অন্নভোগ, তা সেই দিনে 5 বার ভোগ হয়। আচ্ছা, সেই ভোগ প্রসাদ ভক্তরা যদি পেতে চান তার জন্য কি করতে হবে? আগের দিনে যোগাযোগ করতে হবে। আচ্ছা। আগের দিনে বা তার আগের ফোন করে জানিয়ে দিতে হবে কজন আসছেন। আচ্ছা। ঠিক আছে, অবশ্যই জানাতে হবে। একটা ফোন নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, ফোন নম্বর দেওয়া যাবে। একটু বলুন তাহলে। হ্যাঁ, 9932727119। আচ্ছা। আর ভোগ প্রসাদের মূল্য কত? না, আমাদের কোনো মূল্য নেই, আমাদের অযাচক বৃত্তি, কারণ কারো কোনো পয়সা চাওয়া হয় না, কোনো মূল্য চাওয়া হয় না। আচ্ছা। আমাদের আশ্রমে কোনো জায়গায় কোনো দান পেটিকা বা আমাদের যে দানের পাত্র, দান পাত্রও পাবেন। হ্যাঁ, আমি কোথাও দেখলাম না। আমাদের নেই। আচ্ছা। যেটা পুরো টোটালি আমাদের অযাচক বৃত্তি, গোস্বামী প্রভুর আদর্শকে সম্বল করে আমাদের চলছে। আচ্ছা। আচ্ছা, যদি কেউ ধরুন কিছু দিতে চায়, সে দিতে দেবে এবং তার পরিবর্তে বিলও কেটে দেওয়া হবে। আচ্ছা। কারণ আমাদের অডিট হয় তো। আচ্ছা। পুরো বিল কেটে দেওয়া হবে। আচ্ছা। আর আশ্রমে কি থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার মানে আমাদের ভক্তের বাইরে থাকার ব্যবস্থা করি না, এখানে অনেক সমস্যা হয়। আচ্ছা। অচেনা লোককে থাকতে দিলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোথায় কে কি অবস্থায় আসতে সাথে জানা সম্ভব না। এবার অনেক দিন আস্তে আস্তে পরিচয় হলো, তাকে চিনলাম জানলাম, তখন তাকে থাকার ব্যবস্থা আমরা করতে পারি। আচ্ছা। অচেনা লোক হুট করে এসে থাকার ব্যবস্থা করতে পারি না। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এই যে পেছনে যে বিল্ডিংগুলো আমি দেখলাম ওইগুলো আমাদের ভক্ত নিবাস। ভক্ত নিবাস। আচ্ছা। উৎসবের সময় সামনে মহাহোম আসছে, আমাদের আজ থেকেই সব লোক ঢুকে যাবে।
আচ্ছা মহালয়ার পরের দিন থেকে আরো আরো লোক ঢুকে যাবে। বিরাট কাজ তো, কর্মযজ্ঞ তো, বিরাট বেলপাতা, বেল কাঠ, অনেক হোমকুণ্ড পরিষ্কার করা, সাজানো। আচ্ছা যে হোমের যে মশলা আমাদের ঘরে তৈরি করি, আচ্ছা 17 রকম জিনিস দিয়ে হোমের মশলা তৈরি হয়। আচ্ছা সেই মশলা, সেই জিনিসপত্র কেনা হয়, সেগুলো আমরা এখানে মিক্সচার তৈরি করি। আচ্ছা আচ্ছা এবার সেটা সারা বছর ধরে আমাদের নিত্য হোম হয়। আমরা ব্রহ্মচারী তো, হোম না করে কোনো কিছু গ্রহণ করতে পারি না। আচ্ছা প্রতিদিন এখানে প্রত্যেকটা দিন আচ্ছা যেখানে যে অবস্থা থাকে আমাদের হোম করতেই হবে। আচ্ছা ঠিক আছে, হোম না করা পর্যন্ত কোনো কিছু আমরা চা জল ছাড়া কিছু মানে লিকুইড জিনিস ছাড়া কোনো সলিড জিনিস আমরা গ্রহণ করতে পারবো না অগ্নি সেবা না করা পর্যন্ত। আচ্ছা আচ্ছা এবার যদি ট্রেনে বাসে যাতায়াত করি, যখন এমন অবস্থা হয় ট্রেনে বাসে আছে, সেখানে আমাদের মানস হোম করতে হয়। আচ্ছা মানে ওই হোমের এগুলোই পুরো মানস হোমের মাধ্যমে, যে আমরা অগ্নি প্রজ্বলিত করলাম, ঠিক আছে, অগ্নি আহুতি দিলাম, সেই পুরোটা চলবে টোটাল। যেটা আগুন জ্বালিয়ে হয়, আগুন না জ্বালিয়ে সেটা চলবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খেতে পারবো মনে মনে। আচ্ছা ওটা কমপ্লিট হওয়া না পর্যন্ত কিছু গ্রহণ করা যাবে না। আচ্ছা এটা স্ট্রিক্ট একবারে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার। অমিতাচার্য মহাশয়, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনি এত ভালো, এত সুন্দর একটা আশ্রমের ঠিকানা দিয়েছেন, মানে অভাবনীয় এই আশ্রমের পরিবেশ, এবং বিশেষ করে এই আশ্রমের যে মানুষজনেরা রয়েছেন, আশ্রমের এই প্রতিটা মানুষের এত অমায়িক, এত ভালো ব্যবহার, ওনাদের ব্যবহারে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তো বন্ধুরা, এই রানাঘাট পান্থপাড়ার বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন অবশ্যই একবার এসে এই আশ্রম থেকে ঘুরে যাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।